আরাধ্যকে আজ প্রথম এতটা কাছ থেকে পর্যবেক্ষণ করছে প্রতীক্ষা। হলদে রঙের পাঞ্জাবিতে কোনো পুরুষকে এতটা সুন্দর লাগতে পারে জানা ছিল না। শ্যামবর্ণের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। দেখে মনেই হচ্ছে প্রতীক্ষার ঘরে ঢুকতে তাকে বহু কাঠখড় পোড়াতে হয়েছে। খোঁচা খোঁচা দাড়িগুলো পুনরায় একসঙ্গে জোট বেঁধেছে। ইস, বলতে গেলে অপূর্ব লাগছে। চুপ করতে বলেছি বলে এই নয় যে তুমি আমায় নির্লজ্জের মতো দেখতে থাকবে। ঘোর কাটল প্রতীক্ষার। লজ্জা লজ্জা, ছ্যা, এই বজ্জাত লোককে দেখতে বয়েই গেছে আমার। এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল প্রতীক্ষা। আপনার সাহস কী করে হলো একটা মেয়ের ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করার? একটা মেয়ের ঘর মানে? এটা আমার বউয়ের ঘর। কিঞ্চিত ভ্রু কুচকালো প্রতীক্ষা। বউ যত সব আধিক্যেতা, ধরে ইচ্ছা মতো শিক্ষা দিলে বউ করার স্বাদ মিটে যাবে। ভদ্র বলে চুপচাপ সহ্য করে যাচ্ছি। পিছে ফেরো। আচমকা বলে উঠল আরাধ্য। পেছনে ফিরবো মানে? প্রতীক্ষা বুঝতে পারছে না কোন মতলবে এই লোকটা এসেছে, আবার কিনা পিছে ফিরতে বলছে। একটা চিৎকার দিলেই ব্যাটার সব মতলব বেরিয়ে যাবে। পিছে ফিরবে নাকি আমি ফিরতে সাহায্য করব? বিনা বাক্যে পিছে ফিরল প্রতীক্ষা, কারণ সে জানে এই লোকটা কিছু বললে তা করেই ছাড়ে। বজ্জাত কোথাকার। আরাধ্য পকেট থেকে বেলির গাজরাটা বের করলো। প্রতীক্ষার অর্ধেক খোলা চুলে তা পরিয়ে দেওয়ার চেষ্টা চালাতে লাগলো। একদম নড়বে না। প্রতীক্ষা কিছুটা বিরক্ত হলো। হাতে দিলেই হয়ে যেত, পরিয়ে দেওয়ার কি দরকার? অযথা চুলে জট পাকছে। আপনি কি আমার চুল নষ্ট করার প্ল্যান করে এসেছেন আজকে? আরাধ্য কোনো জবাব দেওয়ার প্রয়োজন মনে করলো না। তৃতীয়বার চেষ্টা করার পর আরাধ্য অবশেষে সফল হলো। যাক, কাল সারা রাত ইউটিউব ঘাটা সফল হয়েছে। ড্রেসিং টেবিলের সামনে ছোট্ট একটা আয়না নিয়ে প্রতীক্ষার পিছু ধরল আরাধ্য। দেখো তো সুকেশিনী, তোমার কালো কেশে কেমন করে শুভ্রতা ছোঁয়ালাম। প্রতীক্ষা বাকরুদ্ধ। পেছন দিকে দুপাশে হালকা করে বেনি বটা, যদিও বেনির ফাঁক দিয়ে কিছু ছোট চুল উকি মারছে। তার মাঝ দিয়ে তাজা গাজরা পেঁচিয়ে রাখা। প্রতীক্ষার নিজেরই তো এত ধৈর্যে কুলোতো না। যাক, লোকটাকে যতটা খারাপ ভেবেছিল ততটা খারাপ নয়। ধন্যবাদ। ভ্রু কুচকালো আরাধ্য। মেয়েটা ধন্যবাদ ছাড়া কিছু বলতে জানে না। ধন্যবাদ। সাহায্য করলেন তাই। আরাধ্য এবার প্রতীক্ষার দিকে ঝুঁকে এলো। ভালো মতো দেখতে লাগলো তার অবিবাহিত বউকে। একদম হলদে পাখি লাগছে আজ মেয়েটাকে। তার কল্পনা করার রূপ থেকেও হাজার গুণ সুন্দর লাগছে। এজন্যই তো দেখার তৃষ্ণা মেটাতে এভাবে ছুটে এসেছে। আরাধ্য নরম কণ্ঠে শুধালো। এটা সাহায্য নয়। পিছিয়ে ড্রেসিং টেবিলের সঙ্গে ঠেকে গেল প্রতীক্ষা। লোকটা এত কাছে আসলে কেমন অস্বস্তি হয়। অগত্যায় পেছানোর চেষ্টা চালালো প্রতীক্ষা, তবে ব্যর্থ হলো। তবে আরাধ্য সরে এলো। লম্বা একটা হাই তুলে বলল, তা বোঝার সাধ্য তোমার নেই। আসি, তোমার জন্য অনেক সময় নষ্ট হলো। বলেই আরাধ্য দ্রুতগতিতে প্রতীক্ষার ঘর থেকে বেরিয়ে গেল। একভাবে চেয়ে রইল প্রতীক্ষা। আরাধ্যর বলা শেষ কথাটা কানে বাজছে। কি বলল লোকটা? আমার জন্য সময় নষ্ট হয়েছে? সিরিয়াসলি? মানে কোনো সময় একটু স্বাভাবিকভাবে কথা বলতে পারে না? বজ্জাত ম্যানারলেস লোক। এই লোকের সাথে সংসার করবে কি করে? আমি কি বলেছিলাম আমার উপর সময় নষ্ট করতে? আরাধ্যকে 101টা বকা ছুটতে ছুটতে মাথার ওড়না ক্লিপ দিয়ে লাগাতে লাগলো প্রতীক্ষা। ভরা বিয়ে বাড়ি, মানুষের আগমন ধীরে ধীরে বাড়ছে। স্টেজের এক পাশে ছোট বাচ্চারা নিজেদের মতো খেলছে, অন্য পাশে ছবি তোলার জন্য ডেকোরেশন করা হয়েছে। মাঝে একটা বড় আয়না, চারিপাশে লাগোয়া নানান রঙের ফুলের বাহার। সেখানে যে কিশোরী মেয়েরা ছবি তুলছে। পাশে একদল ছেলেরা তাদের সাথে খাতির পাতানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে মেয়েগুলো কিছুতেই পাত্তা দিতে চাইছে না। ছেলেগুলো একসময় সরে এসে নিজেরা ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়ল। মাথায় ঘোমটা দিয়ে বসে আছে প্রতীক্ষা। নববধূদের মুখে যেমন নতুন জীবন শুরু করার আনন্দ ফুটে ওঠে, তার সিকিটুকুও প্রতীক্ষার মধ্যে দেখা যাচ্ছে না। জীবনটা কেমন যেন একটা ছকে আটকে আছে। কোনো রং নেই, আনন্দ নেই। কেমন যেন অসহ্যকর ঠেকছে সব কিছু। বরযাত্রী এখনও এসে পৌঁছায়নি। বিয়ে নিয়ে শখের কমতি ছিল না প্রতীক্ষার। তবে মা যখন জিজ্ঞেস করলো কী রঙের শাড়ি নেবে নাকি লেহেঙ্গা, প্রতীক্ষার মধ্যে তখন কোনো ভাবান্তর দেখা যায়নি। শুধু মাকে বলেছিল, তোমার যা ভালো মনে হয়।
রানী গোলাপি রঙের বেনারসি পরে আছে প্রতীক্ষা। উপরে ছোট ছোট সোনালি জরির ভরাট ফুলের নকশা, সাথে সোনালি রঙের ভারী নকশা করা ওড়না। প্রতীক্ষার মনে হচ্ছে শাড়ির তুলনায় ওড়নাটা ভারী, তবে শাড়িটা বেশ। যে পছন্দ করেছে তার রুচি আছে বলতে হবে। হুট করেই বর এসেছে ধ্বনি প্রতীক্ষার কর্ণকুহরে পৌঁছালো। প্রতীক্ষা দেখতে পায় মেরুন রঙের শেরওয়ানি পরিহিত সেই পুরুষটার আগমন ঘটেছে। চেনা শ্যামবর্ণের সুপুরুষটাকে আজ চিনতে বড্ড কষ্ট হচ্ছে। বর সাজলে বুঝি সবাইকে এমন অচেনা লাগে? না, এভাবে তাকিয়ে থাকা যাবে না, পরে এসে আবার 2-4টে খোঁচা শুনিয়ে দেবে। আরাধ্য এসে প্রতীক্ষার পাশে বসে পড়ল। পাশে ফিরে বুঝতে পারল হয়তো আকাশ থেকে সদ্য নেমে আসা পরী এখানে আসন পেতেছে, তবে এটা তার নিজস্ব ব্যক্তিগত পরী। বিয়ের পিঁড়িতে বসতেই হলো তবে। মাথা তুলে তাকালো প্রতীক্ষা, যেন কিছুতেই শুনতে পায়নি। শোনার প্রয়োজন বোধও মনে করছে না। আরাধ্য পুনরায় শুধালো, শাড়িতে মানিয়েছে বেশ। এবার উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হলো প্রতীক্ষা। ধন্যবাদ। তুমি কি ধন্যবাদ ছাড়া কিছু বলতে পারো না? না। কোনো ভাবান্তর নেই প্রতীক্ষার মধ্যে। আরাধ্য এবার সুর বদলালো। আমার কিন্তু পছন্দ ভালো, কি বলো? ভ্রু কুচকালো প্রতীক্ষা। আশেপাশে মানুষ দেখে মুখে পুনরায় হাসির আভাস আনলো। আরাধ্যর দিকে না তাকিয়েই শুধালো, কি বলতে চাইছেন? না, বলছিলাম যে আমার পছন্দ করা শাড়ি পরেছো, এই জন্যই তো এত সুন্দর লাগছে। রসিকতার স্বরে শুধায় আরাধ্য। প্রতীক্ষা এবার ফিরে তাকালো। কি করে নির্লজ্জদের মতো নিজের প্রশংসা করছে। আবার কাল আমি শুধু তাকিয়েছিলাম বলে আমারই মাথা কেটে ছেড়েছিল, অথচ নিজের বেলায় 7 খুন মাফ। নির্লজ্জদের মতো নিজের প্রশংসা একমাত্র আপনি ছাড়া আর কেউ করতে পারবে না। আরাধ্য প্রতীক্ষার দিকে কিছুটা এগিয়ে এলো, অতঃপর কানে কানে বলল, নিজের বউয়ের বেলায় নির্লজ্জ হতে সমস্যা নেই। ইঙ্গিত বুঝতে পেরে বিস্ময় নিয়ে চোখ বড় বড় করে তাকালো প্রতীক্ষা। ছি ছি, এই লোকের সমস্ত লজ্জা কি করে এতটা লোপ পেল? আসলে একটা ম্যানারলেস। ভরা বিয়ে বাড়িতে কেউ এমন কথা বলে? 3 কবুল বলে বিয়ে সম্পন্ন হলো কিছুক্ষণ আগে। মিসেস সাহানা যেমন খুশি তেমনই মেয়ে যাওয়ার দুঃখগুলো চেপে বসেছে। মেয়ে ছাড়া তিনি সম্পূর্ণ একা। এই মেয়েটা সারাদিন তার বাড়ি মাতিয়ে রাখত। এখন তো কথা বলার মানুষটাও নেই। তিনি আর কিছু ভাবতে চাইলেন না। হুট করেই কেউ পেছন থেকে এসে হাত চেপে ধরলেন। কিঞ্চিত কেঁপে উঠলেন মিসেস সাহানা। চোখের কোণে হালকা পানি জমে আছে। অগত্যাই মোছার চেষ্টা চালালেন। আমার কাছে মেয়েকে দিয়ে ভরসা পাচ্ছিস না? মিসেস সাহানার অশ্রু মুছে দিয়ে নরম কণ্ঠে শুধালেন রুমা খাতুন। তোকে নিজের থেকেও বেশি ভরসা করি। রুমা খাতুন কিছুটা হাসলেন, শক্ত করে মিসেস সাহানার হাত ধরলেন। আমরা কিনা আমাদের বাচ্চার বিয়ের এনজয় করব, তা না দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিস। এবার মিসেস সাহানাও হেসে দিলেন। মুখ টিপে রুমা খাতুন শুধালেন, আসল প্রোগ্রামই কিন্তু বাকি রয়ে গিয়েছে। কি? ভ্রু কুচকিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন মিসেস সাহানা। চল দেখবি। বলেই রুমা খাতুন মিসেস সাহানার হাত ধরে স্টেজের দিকে নিয়ে গেলেন। রুমা খাতুন স্টেজে গিয়ে আরাধ্যকে হাতে থাকা আয়নাটা ধরিয়ে দিলেন। বল দেখি আয়নাতে কার মুখ দেখা যায়। আয়নায় দৃষ্টি নিক্ষেপ করলো আরাধ্য। মাথা নিচু করে তাকিয়ে আছে প্রতীক্ষা। মেয়েটা এমন করেই সবসময় তাকিয়ে থাকে, আবার মাঝে মধ্যে একদম চোখে চোখ রেখে তর্ক করবে, অথচ কাজের সময় ভেজা বেড়ালের রূপ নেবে। কোনো একটা অজানা বেড়াজালে মেয়েটা ওকে দূরে সরিয়ে রাখে। তবে এবার তো আমার জীবনে নাম লিখিয়ে ফেলেছ। বেশি দিন আর এই বেড়াজালকে বাসা বেঁধে থাকতে দেব না। কি হলো বল? আরাধ্য এবার প্রতীক্ষার হাত নিজের সঙ্গে মুষ্টিবদ্ধ করলো। তড়িৎ তাকালো প্রতীক্ষা। এই দৃষ্টি প্রতীক্ষার কাছে বড্ড অচেনা ঠেকছে। কি যেন লুকিয়ে আছে এই চাহনিতে। কালো গাজরা বেঁধে দেওয়ার সময় একবার এমন করে তাকিয়েছিল। প্রতীক্ষা বোঝেনি, বুঝতেও পারে না। আরাধ্য নরম স্বরে শুধালো, আমি দেখছি সেই মেয়েটাকে যে সর্বপ্রথম আমার হৃদয়ের কম্পন থামিয়ে দিতে সক্ষম হয়েছিল। বিস্ময় নিয়ে তাকিয়ে আছে প্রতীক্ষা। শেষ বাক্যগুলো শ্রবণেন্দ্রিয়তে ঠেকে আছে। হৃদয়ের কম্পন থামিয়ে দিয়েছিল, অথচ ওদের সাক্ষাৎই হয়েছিল কিনা ঝগড়ার মাধ্যমে। হুট করেই ধীরে বলে ওঠে প্রতীক্ষা। কি বললেন? রহস্যময় হাসিটা দিয়ে ওঠে আরাধ্য। হাতটা ছাড়িয়ে নেয় এবার, অতঃপর বলে,
তুমি বুঝবে না। এই মানুষটাকে বুঝতে হলে পুনরায় জন্ম নেওয়া লাগতে পারে। লোকটা এই আদুরে, এই হাস্যকর, আবার কিছু সময় পর রহস্যের খোলসে আটকে ফেলে নিজেকে। মানুষটার মধ্যে কি চলছে তা সে কখনো প্রকাশ করে না বললে ভুল হবে, করতে চায় না। এ কেমন অনুভূতি যা প্রকাশের এতই অযোগ্য? বুঝতে পারে না প্রতীক্ষা। থাকলেই কি, আর না থাকলেই বা কি? ওর তো আর নেই, কখনো হবেও না। বিদায় বেলা ঘনিয়ে এসেছে, সমস্ত অশ্রু যেন আটকে আছে। আচ্ছা, মানুষের অশ্রু কি কখনো শুকিয়ে যায়? তবে ওর ক্ষেত্রে কি হচ্ছে? হৃদয় দুমড়ে মুচড়ে যাচ্ছে, তবে অশ্রু আসতে চাইছে না। কান্না করলে কিছুটা হালকা লাগতো, কিন্তু ওকে কান্না করতে দেখলে মা ভেঙে পড়বে। মুখে হাসি এনে মায়ের ধারে এগিয়ে যায় প্রতীক্ষা। আসছি মা। মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরেন মিসেস সাহানা। নীরবে অশ্রু ফেলতে থাকেন। মেয়ে ছাড়া আজ পুনরায় তার আলোকিত জীবন অন্ধকারে রূপ নেবে। মেয়েকে ছাড়িয়ে চোখ মুছলেন। তুই কি খুশি মা? খুশি। এক বাক্যে মিথ্যে একটা উত্তর দিয়ে দিল প্রতীক্ষা। এবার সবাইকে বিদায় দিয়ে গাড়িতে উঠে বসলো। অনুভব করলো চোখ দিয়ে গড়িয়ে অশ্রু নামছে। না, অশ্রু শুকায়নি তাহলে, অনুভূতিও কিছুটা তাজা আছে। অনুভূতিহীন হয়ে পড়লে মানুষ অশ্রু ফেলতে ভুলে যায়। তারা অশ্রু ফেলতে চাইলেও ফেলতে পারে না। এতটাও দুরবস্থা হয়নি, তবে ততক্ষণে পরিচিত হাতজোড়া এসে প্রতীক্ষার গড়িয়ে যাওয়া অশ্রু মুছে দিল। পাশ ফিরে চাইল প্রতীক্ষা। আরাধ্য শুধালো, আমি জানি এই কষ্ট ভোগ করে নেওয়ার সাধ্য আমার নেই। আবার সেই রহস্যময় খোলস, সেই নরম আওয়াজ, সেই অচেনা ধেয়ে আসা অনুভূতি। প্রতীক্ষা চেয়ে আছে, পরবর্তী বাক্যের জন্য অপেক্ষা করছে। তবে অশ্রু মুছে দেওয়ার দায়িত্বটা তো নিতে পারি। নড়ে চড়ে বসলো প্রতীক্ষা। কারো দয়ার পাত্র হওয়ার ইচ্ছা ওর নেই। চোয়াল শক্ত করে বলল, প্রয়োজন নেই। আমার আছে। প্রতীক্ষা নিরুত্তর। কথা বলতে মন চাইছে না আপাতত। বলতে গেলে কোনো কথা বাড়ানোর ইচ্ছেই নেই। জানালার দিকে ফিরল প্রতীক্ষা। ভরাট বাতাসে সে সামনের বেরিয়ে থাকা চুলগুলো উড়িয়ে নিচ্ছে। এ বাতাসটা প্রশান্তির, তবে অনেক অজানা অনুভূতিগুলো জাগিয়ে দিতে চাইছে। তারা আসলে ব্যর্থ হচ্ছে নাকি প্রতীক্ষা আসতে দিতে চাইছে না, কে জানে। সমস্ত কিছু এক বিরাট বিভ্রান্তিতে রূপ নিচ্ছে। কখনো কি এমন বিভ্রান্তি প্রণয়ের রূপ নিতে পারে? না, অযথা ছাইপাশ ভেবে চলছে প্রতীক্ষা। মাথা যন্ত্রণা ধরিয়ে দিচ্ছে। খাটের উপর দুই পা ছেড়ে দিয়ে ঘুমাতে পারলে ভালো লাগতো। এখন এই ভরাট বাতাসটা উপভোগ করাই শ্রেয়। মাঝে মধ্যে কিছু ইচ্ছের বহিঃপ্রকাশ হতে নেই। রাত 11:30 ঘটিকা। সময় তার আপন বেগে ছুটে চলেছে। তবে শুধু সময় না, প্রতীক্ষার জীবনের গতির কাঁটাও ছুটে চলেছে। এই তো কিছুদিন আগে যে লোকটার সাথে প্রথম সাক্ষাতেই ঝগড়া। কখনো কি ভাবতে পেরেছিল যে সেই লোকটাই তার জীবনসঙ্গীর স্থান দখল করে নেবে? আসলে নিয়তি কখন কোথায় কার সাথে মিলিয়ে দেয় সেটা সকলেরই অজানা। আরাধ্য ছেলেটার যে রুচি আছে সেটা প্রতীক্ষা এবার মানতে বাধ্য হলো। পরিপাটি গোছানো একটা ঘর, যা বেশিরভাগ ছেলের ক্ষেত্রেই অসম্ভব। ছেলেরা ঘর অগোছালো রাখতে ভালোবাসে, বোধ করে বিয়ের পর বউ এসে সব গুছিয়ে দেবে। ব্যতিক্রম আরাধ্য। তা তার নিজ কক্ষ দেখেই বিনা দ্বিধায় ঠাওর করা যায়। বেশ একটা বড় না হলেও বেশ সুন্দর করে সাজিয়ে রাখা। ফুলের উপস্থিতি যেন এই সৌন্দর্যকে আরও দ্বিগুণ করে তুলেছে। ঘরের একপাশে আলমারি, তার ঠিক বিপরীত দিকে বড় ভাইয়ের সেলফটা প্রমাণ করে দিচ্ছে আরাধ্য বেশ বই পড়ুয়া। সেলফে কোন কোন লেখকের বই পাওয়া যাবে না তা বলা মুশকিল। ঘরের সঙ্গে লাগোয়া ওয়াশরুম এবং কোনায় ছোট্ট একটা বারান্দা, পাশেই কাঠের ফ্রেমে বাঁধাই করা একটা ছবি। আরাধ্যর পরনে আকাশি রঙের শার্ট আর উপরে ব্লেজার। দুই পকেটে হাত দিয়ে দিব্যি হাসি মুখে দাঁড়িয়ে আছে। সিল্কি চুলগুলো একপাশে সরিয়ে রাখা। হাসিটা বড্ড প্রাণবন্ত লাগছে। মুখ ঘোরালো প্রতীক্ষা। এটা সেই দিনের ছবি যেদিন রিসেন্ট ঝর্ণাতে পড়ে যাওয়ার আগ মুহূর্তে আরাধ্য তাকে বাঁচিয়েছিল। সেদিন তো কথাও কম শোনায়নি। বারান্দার পথে পা বাড়ালো প্রতীক্ষা। উদ্দেশ্য একটু আকাশ দেখবে। আকাশ দেখলে মনের অনেকখানি ক্লান্তি ঘুচে যায়। আর রাতের আকাশ হলে তো কথাই নেই। কিছু একটায় দৃষ্টি স্থির হওয়ায় থমকে দাঁড়িয়ে যায়। চোখে কি ভুল দেখছে নাকি সত্যি দেখছে বুঝতে পারছে না। সামনে ওরই কৃত্রিম অবয়ব বাঁধাই করা একই কাঠের ফ্রেমে, তবে এই ফ্রেমটা একটু কারুকাজ করা। ছবিটা পেছন থেকে তোলা হয়েছে, মুখ দেখা যাচ্ছে না।
এ তো সেই একই দিনের ছবি, তবে এটা গেস্ট হাউসের বাগানে। আরাধ্য এই ছবিটা পেল কোথায়, আর তুললই বা কে? হাজারটা প্রশ্ন মাথায় জট পাকাতে শুরু করে। সব কিছু এত জটিল হয়ে উঠছে যে কিছু বুঝে উঠতে পারছে না প্রতীক্ষা। আরাধ্য আসলে এই ব্যাপারটা জিজ্ঞেস করতেই হবে। আজ রাতের আকাশটা বেশ সুন্দর রূপে সজ্জিত হয়েছে, যদিও তারা নেই, শুধু এক পাশ দিয়ে থালার মতো রূপলি চাঁদ উকি দিচ্ছে। রাতের আকাশ ভালোবাসে প্রতীক্ষা। এই আকাশের পানে চাইলে প্রশান্তি কাজ করে, মনে হয় টুপ করে হারিয়ে যেতে, চোখ বন্ধ করে হারিয়ে যেতে। প্রতীক্ষা। কিঞ্চিত কেঁপে ওঠে প্রতীক্ষা। আচমকা আরাধ্যর আগমন লক্ষ্য করেনি। লোকটা কি ভাবছে কে জানে। বিয়ের রাতে নতুন বউ ঘোমটা নামিয়ে বসে স্বামীর জন্য অপেক্ষারত থাকে। স্বামীর আগমন ঘটলে উঠে যেয়ে পা ধরে সালাম করে, অতঃপর ঘোমটা নামিয়ে স্বামী মুখ দেখে নতুন বউকে উপহার দেয়। সেখানে প্রতীক্ষা খাটে বসে থাকা তো দূর, বারান্দায় দাঁড়িয়ে রাতের আকাশ দেখছে। আচ্ছা, আরাধ্য কি কোনো উপহার দেবে ওকে? কে জানে, যা ভাবার ভাবুক, প্রতীক্ষার কিছু যায় আসে না। ভেতরে এসো। প্রতীক্ষা এক দফা পিছে ফিরল, আরাধ্যর দিকে চাইল, পুনরায় আকাশের দিকে মন দিল। পরে প্রতীক্ষার উত্তর কর্ণপাত করল না আরাধ্য। চট করে কোলে তুলে নিল অর্ধাঙ্গিনীকে। বিস্ময়ের চোখে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে প্রতীক্ষা। আরাধ্যর এহেন আচমকা কাজ কারবার তার ঠাউর করতে বেশ কষ্ট হয়। আশা করি এরপর থেকে ঠিকমতো কথা কানে নেওয়ার চেষ্টা করবে। প্রতীক্ষার চোখে চোখ রেখে শুধালো আরাধ্য। মুহূর্তেই ছবির ব্যাপারটা স্মরণে এলো প্রতীক্ষার। তবে এখন সময় নয়, কিছুক্ষণ পর জিজ্ঞেস করাই শ্রেয়। প্রতীক্ষাকে নিয়ে এসে খাটে বসিয়ে দিল আরাধ্য। পাশের সাইড টেবিল থেকে তেহারির প্যাকেটটা খুলতে লাগলো। খেয়ে নাও। প্রতীক্ষার সামনে প্যাকেট ধরিয়ে দিয়ে শুধালো আরাধ্য। প্রচণ্ড খিদে পেয়েছিল, লজ্জায় আরাধ্যকে বলতেও পারতো না। তবে লোকটা কি কিছু আজ করতে পেরেছিল, নাকি এমনিই ফর্মালিটি বশত দিয়েছে? আমি খেয়াল করেছি বিয়েতে ঠিকমতো খেতে পারোনি, তাই ভাবলাম নিয়ে আসি, এজন্যে আসতে কিছুটা দেরি হয়েছে। প্যাকেটটা হাতে নেয় প্রতীক্ষা। পুনরায় সেই নরম সুর। আরাধ্যর পানে দৃষ্টি না রেখেই বলল, কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই। আছে। কথা বাড়ালো না প্রতীক্ষা, কোনো উত্তর না দিয়েই চুপচাপ খেতে লাগলো। আগে খাওয়া দরকার, বেশিক্ষণ এই খিদে পেটে থাকলে পটল তুলতে পারে। পরে আরাধ্যকে ছবির কথাও জিজ্ঞেস করা হবে না। জলদি খেয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিল প্রতীক্ষা। হালকা গোলাপি রঙের সুতি একটা শাড়ি পরে নিয়েছে, রঙটা প্রতীক্ষার বড্ড পছন্দ। বাহিরে এসে দেখলো ল্যাপটপ নিয়ে কি যেন কাজ করছে আরাধ্য। এক নজর প্রতীক্ষার পানে চাইল, চুলগুলো ভেজা, গোলাপি রঙের শাড়ি পরিহিত তার কাঙ্ক্ষিত রমণী। মেয়েটা চুলও ঠিকমতো মুছতে পারে না। চোখ সরিয়ে পুনরায় ল্যাপটপের দিকে তাকিয়ে একটা মেল সেন্ড করলো। গোলাপি ছাড়া কি আর কোনো রং দুনিয়াতে নেই? কটূক্তির স্বরে শুধোয় আরাধ্য। প্রতীক্ষা মেয়েটা দিন দিন নিজের মায়ার জালে বেঁধে ফেলছে তাকে। এই রংটা যেন মেয়েটা একটু বেশিই ফুটিয়ে তোলে, একদম যেন ফুটন্ত পদ্ম ফুল। প্রথম যেদিন অপরিচিত প্রতীক্ষার প্রেমে পড়েছিল, সেদিনও একই রঙের কামিজ পরেছিল। তবে মেয়েটাকে খোঁচাতে ওর বেশ লাগে, মুখটা কেমন পেঁচিয়ে রাখে। আরাধ্য তা দেখে মজা পায়। না, নেই। শান্তভাবে জবাব দেয় প্রতীক্ষা। সে কি রং পরবে না পরবে তাও কি এখন অনুমতি নিয়ে পড়তে হবে? খালাবাড়ির আবদার পেয়ে নিয়েছে নাকি? মুহূর্তেই ছবির ব্যাপারটা মাথায় আসলো প্রতীক্ষার। শাড়ির আঁচলটা দেখে নিল, ঠিকঠাক আছে। এগিয়ে এসে আরাধ্যর মুখোমুখি বসলো। একটা কথা জিজ্ঞেস করব? পিডিএফ ফাইল তৈরি করছিল আরাধ্য। ইচ্ছা ছিল আজ সারা রাত গল্প করবে প্রতীক্ষার সাথে, তবে মেয়েটার মধ্যে কোনো ভাবান্তর না দেখে কাজ নিয়ে বসে পড়েছে। বলে ফেলো। ল্যাপটপের দিকে দৃষ্টি রেখে জবাব দিল আরাধ্য। প্রতীক্ষা একটু নড়ে চড়ে বসলো, জিজ্ঞাসু দৃষ্টিতে শুধালো, আমার ওই ছবিটা পেলেন কি করে? পিডিএফ করা আরেকটু বাকি। এবার ল্যাপটপ বন্ধ করলো আরাধ্য, টানানো ছবিটার দিকে তাকালো, অতঃপর প্রতীক্ষার দিকে নজর আওড়ালো। এটা তুমি কে বললো? বেশ অবাক হলো প্রতীক্ষা। বারে, দেখেই বোঝা যাচ্ছে তার ছবি, এমন অস্বীকার করছে কেন লোকটা? দৃঢ় কণ্ঠে প্রতীক্ষা শুধালো,
আপনার কি মনে হয় আমি নিজেকে চিনতে পারবো না? না। আরাধ্যর এক শব্দে জবাব। বেশ রাগ হয় প্রতীক্ষার। একে তো আমার ছবি বিনা অনুমতিতে টানিয়ে রেখেছে, আবার বলছে এটা আমি নই। প্রতীক্ষাকে রাগে গজগজ করতে দেখে কিছুটা নরম হয় আরাধ্য। খানিক কাছে এসে বসলো। যেদিন বুঝবে আমায় মনের আসনে স্থান দিতে পেরেছ, সেদিন জিজ্ঞেস করবে। আমি বিনা দ্বিধায় তোমায় জবাব দিয়ে দেব। প্রতীক্ষা কিছু বলতে পারল না। এর উত্তর ওর কাছে নেই। মনের আসন? এতই কি সোজা সব কিছু? দুনিয়াতে সব কিছু যদি এতটা সোজা হতো তাহলে কঠিন নামক কোনো শব্দ থাকতো না, আর অসফল নামের কোনো ব্যক্তির অস্তিত্বও পাওয়া যেত না। বালিশ নিয়ে নিচে নামতে নেয় প্রতীক্ষা। পেছন থেকে হাত চেপে ধরে সুধায় আরাধ্য। কোথায় যাও? নিচে। ভ্রু কুচকালো আরাধ্য। নতুন বউ কিনা নিচে শুতে চাইছে? আমার শোয়া এতটাও খারাপ না। প্রতীক্ষা চুপচাপ। নাকি ভরসা পাচ্ছ না? আরাধ্যর দিকে চোখ রাখে প্রতীক্ষা। এমন করে তাকায় কেন লোকটা? কি আছে এই দৃষ্টিতে? তবে ভরসা তো করা যায়। আরাধ্য ম্যানারলেস বা বজ্জাত যাই হোক, সম্মান দিতে জানে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। না আসলে উঠে এসো। প্রতীক্ষার বাক্য শেষ না হতেই শক্ত কণ্ঠে আরাধ্য এক প্রকার আদেশ দিয়ে বসল। তবে প্রতীক্ষা বোঝাতে পারল না যে সমস্যাটা আসলে আরাধ্য না, তাকে নিয়ে। ঘুমানোর সময় লাথি মারা প্রতীক্ষার ছোটবেলার স্বভাব। সেখানে যদি আরাধ্যকে বাই এনি চান্স লাথি মেরে বসে, কি একটা লজ্জার ব্যাপার হবে। আর এই লোক তো উঠতে বসতে খোঁচা মারে, তখন খোঁচা মারার একটা নতুন টপিক পেয়ে বসবে। দোয়া দরুদ পড়ে ফু নিল প্রতীক্ষা। আজ ঠিকমতো ঘুমোতে পারলে হয়, না হলে মান সম্মান ফিনিশ। ঘুম আসছে না? আরাধ্যর কথায় ভাবনার ব্যাঘাত ঘটল প্রতীক্ষার। এই তো আসছে। বলেই চোখ দুটো বন্ধ করে নিল প্রতীক্ষা। পারলে পা দুটোকে বেঁধে ঘুমাতো, কিন্তু পা বাঁধলে আরাধ্য প্রশ্ন করবে পা বাঁধলে কেন। তখন প্রতীক্ষা কি বলবে? কি একটা যন্ত্রণার মধ্যে পড়ল। হাবিজাবি ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ল প্রতীক্ষা। তবে ঘুমের মধ্যেও যে কেউ তাকে পর্যবেক্ষণ করে চলেছে তা যেন প্রতীক্ষার অজানাই রয়ে গেল। শহরের এক কোণে দাঁড়িয়ে আছে দোতলা বাড়িটি। আধুনিক ভাষায় প্রকাশ করলে ছোটোখাটো একটা ডুপ্লেক্স বলা যায়। সাদার উপর কালশিটে দাগ পড়া বাড়িটি আরাধ্যদের দাদার আমলের। তবে বর্তমানে ওরাই এ বাড়িটির অস্তিত্ব টিকিয়ে রেখেছে। ব্যবসার কাজে আরাধ্যর বাবা বেশিরভাগই ঢাকার বাহিরে অবস্থানরত থাকেন। ফলস্বরূপ ছেলের বিয়েতেও আসতে পারেননি। বাড়িটিতে এক কথায় বলতে গেলে আরাধ্যর আর তার মাই থাকে। তবে এখন থেকে বাড়ির নতুন সদস্য প্রতীক্ষারও স্থান হয়েছে। সূর্যের আলো এসে গা ছুঁয়ে দিচ্ছে। বাড়ির আশেপাশে গাছপালা থাকায় পাখিদের আনাগোনাও কিছু কম নয়। কিচিরমিচির আওয়াজে সকালে ঘুমিয়ে থাকাটা প্রায়ই মুশকিল হয়ে পড়ে। সকাল 8:30 ঘটিকা। আধ ঘন্টা পর ঘড়ির কাঁটা 9টার ঘরে পা দেবে। সকাল 7টার অ্যালার্ম দিয়েও উঠতে পারেনি প্রতীক্ষা। ঘুম ভেঙে সবে চোখ জোড়া খুলল। ফোনটা হাতে নিয়ে দেখলো 8:35 বাজছে। দ্রুত উঠে বসলো। আশেপাশে নজর আওড়ালো। আরাধ্যর ঘরে নিজেকে আবিষ্কার করে বুঝলো কাল তো তার বিয়ে হয়েছে। মুহূর্তেই রাতের কথা মনে পড়ে গেল। শাড়ি ঠিকঠাক আছে একদম, তার মানে ঘুমের মধ্যে গুতোগুতি করেনি। হাফ ছেড়ে বাঁচল। সকালের তীব্র রোদ গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। জলদি ফ্রেশ হয়ে নেওয়া দরকার। আশেপাশের এক নজর তাকিয়ে আরাধ্যর খোঁজ নিল। নেই, ঘরের মধ্যে কোথাও নেই। সকাল সকাল এভাবে হাওয়া হয়ে যাওয়ার মানে কি? কপাট খোলার শব্দ পেয়ে সেদিকে অনুসরণ করে দৃষ্টি দেয় প্রতীক্ষা। পদ্মফুলের ঘুম ভাঙল তবে? ভ্রু সামান্য কুচকালো প্রতীক্ষা। কিছুটা ঠাউর করতে পারল না। তোমায় দেখতে সদ্য ফুটে ওঠা পদ্মফুল লাগছে, তাই বললাম। প্রতীক্ষা শব্দ করে হেসে ফেলল। লজ্জা লাগছে, কিন্তু সে লজ্জা কেন পাচ্ছে? ভালোবাসার মানুষ প্রশংসা করলে মেয়েরা লজ্জা পায়, তখন ভালো লাগার অনুভূতির জোয়ার বয়ে যায়। তবে কি আরাধ্য? না, এমন কিছুই না, যা তা ভেবে চলেছে। হাতে রাখা চায়ের কাপটা সাইড টেবিলে রাখলো আরাধ্য। ফ্রেশ হয়ে চা খেয়ে নাও, তারপর নিচে এসো। আরাধ্য জানলো কি করে চা ছাড়া যে আমার সকাল আরম্ভ হয় না। বড্ড জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, আপনি কি করে জানলেন আমার চা খাওয়ার অভ্যেস সম্পর্কে? তবে জিজ্ঞেস করলো না। হতে পারে মা বলে দিয়েছে। আপনার কি দরকার ছিল? আমিই বানিয়ে নিতাম। যেদিন আমি থাকবো না সেদিনই না হয় বানিয়ে নিও।
বলেই ঘর থেকে বেরিয়ে এলো আরাধ্য। প্রতীক্ষা ঠিক বুঝতে পারলো না, তবে বোঝার চেষ্টাও করলো না। মানুষটার প্রতিটা কথা এত জটিল, বুঝতে হলে হয়তো এ বেলাটা পার করতে হবে। ফ্রেশ হয়ে মেরুন রঙের একটা সিল্ক শাড়ি পরে নিল প্রতীক্ষা। চোখে গাঢ় করে কাজল দিল। লিপস্টিক দেওয়ার আর প্রয়োজন মনে করলো না। ভেজা চুল গড়িয়ে পানি পড়ছে, পেছনটুক কিছুটা ভিজে আছে। শাড়ির আঁচল ঠিক করার মুহূর্তে আরাধ্যর আওয়াজ কর্ণপাত ঘটল। আসবো? আয়নার দিক তাকিয়ে আছে প্রতীক্ষা। আঁচল করা শেষ। আরাধ্য ঢুকে পড়লে লজ্জায় পড়তে হতো। একটুখানি ভালো লাগলো, এতটাও খারাপ না উনি। নিচু স্বরে না তাকিয়েই জবাব দিল প্রতীক্ষা। আরাধ্য ঢুকে পড়ে। নিঃশব্দে প্রতীক্ষার ঠিক পেছনে এসে দাঁড়ায়। আজকেও মেয়েটার চুল গড়িয়ে পানি পড়ছে। ঘাড়ের কাছ থেকে ভেজা চুল সরিয়ে দিল আরাধ্য। কিঞ্চিত কেঁপে উঠল প্রতীক্ষা। কি করছেন কি? চুপ। এই লোকটার মাথায় কখন কি চেপে বসে প্রতীক্ষা বুঝতে পারে না। তবে এতটুকু বুঝে গিয়েছে যে আরাধ্যর নামের মানুষটা জটিল, ভীষণ রকমের জটিল। পকেটে থাকা খয়েরি রঙের লম্বাটে একটা বক্স বের করলো আরাধ্য। ভেতরে একটা চেইন, সোনার, মাঝে ছোট্ট একটা পাথরের ফুল চকচক করছে। দেখে মনে হচ্ছে যেন প্রতীক্ষার জন্যই তৈরি করা হয়েছে। তোমার উপহার। কি যেন একটা ভাবলো প্রতীক্ষা। আয়নার দিকে তাকিয়ে আরাধ্যর দিকে দৃষ্টি রেখে বলল, আমার। আরাধ্য চেইনটা আলতো হাতে পরিয়ে দিতে লাগলো। বিয়ের রাতে তো তোমায় কিছু দিলাম না, খেয়াল ছিল না আসলে। ও আচ্ছা। পছন্দ হয়েছে? উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে আরাধ্য, অর্ধাঙ্গিনীর জবাব শোনার অপেক্ষায়। আরাধ্যর দিকে মুখ ঘোরালো প্রতীক্ষা। লোকটা বেশি লম্বা, মুখ উঁচু করে তাকাতে হয়। শ্যামবর্ণ চেহারার উৎসুক দৃষ্টি তার উত্তরের অপেক্ষা করছে। দাড়িগুলো মনে হয় বিয়ের জন্য শেভ করেছে, তবে শেভ করলে ওনাকে দেখতে মানায় না। একদিন বলতে হবে। প্রতীক্ষা লকেটের ফুলে হাত রেখে মুচকি একটা হাসি দেয়। বেশ সুন্দর। অশান্ত হৃদয়ে কিছুটা তৃপ্তি পায় আরাধ্য। এতটা আশা করেনি। হুট করে অনুভব করে কেউ তার হাত মুষ্টিবদ্ধ করে নিয়েছে। নিচে চলুন। কিছুটা অবাক হয় আরাধ্য। নিজে থেকে এসে প্রতীক্ষা তার হাত স্পর্শ করেছে। কোমর অবধি খোলা চুলগুলো বাতাসে উঠছে, তবে অনেকখানি শুকিয়ে গিয়েছে। এই চুলই তো আরাধ্যকে প্রেমে পড়তে বাধ্য করেছিল। আমার সামনে চুল খোলা রেখে আসবে না। ব্যথিত হলো প্রতীক্ষা। লোকটা এতটা কঠিন কেন? একটু ভালো করে বললেই হতো। তাছাড়া চুল খোলা থাকলেই বা কী হয়েছে? প্রতীক্ষা হাত ছাড়িয়ে হালকা করে বেনি বটে নেয়। মুখ কালো করে দরজার দিকে পা বাড়ায়। দাঁড়াও। প্রতীক্ষা থেমে যায়, তবে পিছে ফিরল না। আরাধ্য সামনে এগিয়ে আসে। আমি তোমায় যেতে বলেছি। এত আদেশ খাটানোর মানে কি? ও কি চাবি ঘোরানো পুতুল? যা তাকে বলা হবে তাই করতে হবে? তবে কোনো বিশেষ ভাবান্তর দেখা দিল না প্রতীক্ষার মধ্যে। মাথা নিচু করে নরম স্বরে জবাব দেয়, না। হাত ধরো। তড়িৎ মুখ তুলে তাকালো প্রতীক্ষা। আদেশ করা হয়েছে তাকে। হাত ধরার জন্য কেউ আবার আদেশ করে নাকি? ভারী অদ্ভুত তো। প্রতীক্ষার উত্তরের অপেক্ষা না করেই আরাধ্য নিজেই তার হাত ধরে নিচে নিয়ে যায়। ডাইনিংয়ে ব্রেকফাস্ট সাজাচ্ছেন রুমা খাতুন। কাল রাতেই সব মেহমান চলে গিয়েছে। নানান প্রকারের খাবারের মেলা বসেছে, তবে বেশিরভাগই প্রতীক্ষার পছন্দের। গুড মর্নিং নিউ ম্যারিড কাপল। আরাধ্য এবং প্রতীক্ষাকে আসতে দেখে হাসি মুখে শুধালেন রুমা খাতুন। মুচকি হেসে নীরব জবাব দিয়ে চেয়ার টেনে বসে পড়ে প্রতীক্ষা। দেখে বেশ অবাক হয়, বেশিরভাগই তার প্রিয় খাবারের তালিকা রয়েছে। রুমা খাতুন বুঝতে পেরে বললেন, ছোটবেলায় তুমি এগুলো অনেক ভালোবাসতে, আমার মনে আছে। অনেক ধন্যবাদ আন্টি। আন্টি? কিছুটা বিপাকে পড়ল প্রতীক্ষা। না মানে আসলে মা, ওকে আগে আমাদের সাথে খাপ খাইয়ে নিতে দাও, পরে দেখা যাবে। প্রতীক্ষা কিছু বলার আগে আরাধ্য জবাব দিয়ে দিল, মানুষটা ওকে সব দিক দিয়ে পর্যবেক্ষণে রাখছে, খেয়াল রাখছে। আমারও কি রাখা উচিত? আমারও তো কিছু দায়িত্ব আছে ওনার প্রতি। কাল থেকে আজ এখন পর্যন্ত এতটুক প্রতীক্ষা বুঝে গিয়েছে যে আরাধ্য মানুষটা যেমনই হোক, তবে ভালো একজন মানুষ। যেই মানুষটাকে কাল রাতেও বজ্জাত মনে হয়েছিল, তাকে আজ ও ভালো মানুষ বলছে।
তবে তার ব্যবহার প্রতি মুহূর্তে ভালো লাগার আবরণ তৈরি করছে প্রতীক্ষার মধ্যে। একদিকে ভালো লাগা, আরেকদিকে এ কেমন বিভ্রান্তি। সব কিছু ভীষণ কঠিন হয়ে উঠছে। স্কুলে থাকতে গণিতকে ও এতটা জটিল মনে হতো না। নাস্তা সেরে এসে উপরে আসে প্রতীক্ষা। পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে না, চারিপাশে নীরবতা বিরাজমান। ঘরে প্রবেশ করার আগ মুহূর্তে আরাধ্য বলে ওঠে, তুমি যে এত ভালো ফাইটিং জানো, আমায় বললে না তো। কাল থেকে যেই পরিশ্রম হয়েছে, প্রতীক্ষা ভেবেছিল উপরে এসে একটু জিরোবে, তা আর হলো কোথায়। ফাইটিং শব্দটা উচ্চারণের নিমিত্তে কি আছে তা ঠিক বুঝে উঠতে পারল না। ফাইটিং? আরাধ্য সামনে এগিয়ে এলো। আগে জানতাম তুমি কথা বলায় বেশ পারদর্শী, তবে কাল রাতে সেই ধারণা টপকিয়ে দেখলাম তুমি ফাইটিংও ভালোই পারো। সামনে থাকা মানুষটা ঠিক কী বোঝাতে চাইছে প্রতীক্ষা অকপটেই তা বুঝে ফেলল। কি বলা যায় এখন? তবে উনার সাথে এত কথা বলার সময়ও নেই। দেখুন, পথ ছাড়ুন। আরাধ্য সরে না, একইভাবে দাঁড়িয়ে থাকে। আগে বলো, আমায় ফাইটিংয়ের কথা বললে না কেন? খোঁজা মারছেন? একটু। শব্দ করে হেসে ফেলল আরাধ্য। সরুন তো। প্রতীক্ষার হাত টেনে বুকের সঙ্গে মিশিয়ে নিল আরাধ্য। মনে হচ্ছে নরম কোনো পাখিকে নিজের সঙ্গে মিশিয়ে নিয়েছে। এই পাখিটাই একদিন তার খাঁচায় বন্দি হবে। ছাড়ুন। না। এবার কিন্তু। কি এবার? ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল প্রতীক্ষা। নিজেকে ছাড়াবার অযথা চেষ্টা চালাচ্ছে। অধিকার খাটাচ্ছেন? এখনো না। তাহলে? ছেড়ে দিল আরাধ্য। অধিকার এখনও খাটাইনি সুইট হার্ট, তবে খুব শীঘ্রই খাটাবো, আর সেটা তুমি নিজে এসে আদায় করে নেবে। আকাশে কালো মেঘেরা অনেকক্ষণ ধরে উঁকি মারছে। সূর্য বিদায় নিয়েছে ঘন্টা দুয়েক হবে। এদিকটা খানিক নিরিবিলিই বলা যায়। গাড়ি চলাচলের তেমন কোনো আওয়াজ পাওয়া যায় না। মানুষজনের চলাচলও খুব একটা নেই। একটু বেলা হলেই রাস্তা ফাঁকা হয়ে যায়। প্রতীক্ষা সবে বসেছে। উদ্দেশ্য খানিকটা হেয়ার প্যাক লাগাবে চুলে। কাল থেকে সেই ধকল গিয়েছে। হেয়ার স্প্রেতে চুলগুলোর একদম যা নয় তাই অবস্থা হয়ে আছে। চুলের অযত্ন একদম সহ্য হয় না। আবহাওয়াটা আজ একদম মনের মতো, কালো মেঘের আনাগোনা, ঝোড়ো হাওয়া। এই সময় ওই গানটা গাইতে ভীষণ মন চাইছে। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নেমন্তন। তুমি এমন কেন? তুমি মেয়ে, সেকেন্ডে সেকেন্ডে বুকের মধ্যে উথাল পাতাল ঝল তুলে দিচ্ছ। তোমায় না বলেছি চুল খোলা রেখে সামনে এতবার ঘোরাঘুরি করবে না। অতি যত্নে চুলে নিজের বানানো নতুন হেয়ার প্যাক ট্রাই করছিল প্রতীক্ষা। আনমনেই বিড়বিড় করে গান গাইছিল। গানের মাঝে ব্যাঘাত ঘটায় বিরক্তিকর চোখ নিয়ে উপরে তাকালো প্রতীক্ষা। এই লোকটা হুট করে আবার কোথা থেকে উদয় হলো। কিছুক্ষণ চুপ থেকে চোয়াল শক্ত করে বলল, জি, আমি চুল ছেড়ে ঘুরবো কি বেঁধে ঘুরবো তার কৈফিয়ত নিশ্চয়ই আমি আপনাকে দেব না। নিমিষে আরাধ্য চেহারার ভাব বদল করলো। কাল থেকে ভালো মতোই চুপ ছিল, আজ আবার উনার বুলি ফুটেছে দেখা যাচ্ছে। ধীরে ধীরে প্রতীক্ষার দিকে পা বাড়ালো। হেয়ার প্যাকের বাটিটা ধাক্কা লেগে পড়ে মেঝেতে গড়িয়ে যাচ্ছে। প্রতীক্ষার দম বন্ধ হয়ে আসার উপক্রম। এই লোকের মতলবটা কি বুঝতে পারছে না। নাকের ডগার কাছে যে আরাধ্য থেমে গেল। প্রতীক্ষা ভয়ে চোখ বন্ধ করে নিয়েছে। সে কিছুক্ষণ প্রতীক্ষাকে দেখে নিল। চুলে অর্ধেক হেয়ার প্যাক লাগানো হয়েছে। এই মেয়েকে এই অবস্থায়ও যেন আরও দ্বিগুণ আকর্ষণীয় মনে হচ্ছে। অতঃপর মুখে মুচকি হাসি এনে শীতল গলায় বলল, মাই ডিয়ার ওয়াইফ, আজকের মতো মাফ ফেলে। এরপর থেকে আর এমন উটকো তর্ক আমি সহ্য করব না সুইট হার্ট। চোখ খুলল প্রতীক্ষা। আরাধ্য এবার কিছুটা দূরে সরে এলো। প্রতীক্ষা এবার এগিয়ে এসে দু কোমরে হাত রাখলো। ভ্রু কুঁচকে আছে। আজ বোঝাবে ও কি জিনিস। লোকটা শুধু অসময়ে ধমকাতে চলে আসে। প্রতীক্ষার কাণ্ড দেখে আরাধ্যর হাসি পেল, তবে প্রকাশ করলো না। চিন্তিত ভঙ্গিতে শুধালো, কি সমস্যা? কোমরে দুই হাত রেখে আরেকটু সামনে এগোয় প্রতীক্ষা। আজ যেন সে একটা বিহিত করেই ছাড়বে। আপনার কি সমস্যা? মানে? মানে আপনি যখন তখন আমায় আদেশ করবেন, জড়িয়ে ধরবেন, ধমক দিবেন, আবার অ্যাটিটিউডও দেখাবেন। পেয়েছেনটা কি? হ্যাঁ, দেখতে চাও কি পেয়েছি? হ্যাঁ। আচমকায় আরাধ্য কোলে তুলে নিল প্রতীক্ষাকে। শয়তানি হাসি দিয়ে বিছানার দিকটা দেখিয়ে প্রতীক্ষাকে উদ্দেশ্য করে শুধালো, অধিকার দেখানো বাকি আছে, সেটা দেখিয়ে দিলে কি পেয়েছি বুঝে যাবে। শরীরের লোম খাড়া হয়ে আসে প্রতীক্ষার। বজ্জাত লোকটা কিসের মতলব করছে?
ভেবেছিল আজ লড়াইয়ে সে জিতবে, লোকটা ক্ষমা চাইবে, বলবে প্রতীক্ষা মাফ করে দাও, আর হবে না। তা আর কোথায় হলো। নাজেহাল অবস্থায় পড়তে হলো ওকে। কি যে দরকার ছিল ওনার সাথে লাগতে যাওয়ার। নিজেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা চালাচ্ছে প্রতীক্ষা। ছোটাছুটি করে লাভ নেই। কাদো কাদো মুখ নিয়ে তাকিয়ে আছে প্রতীক্ষা। সঠিক সময় আরাধ্যর ফোনের আওয়াজে দুজনের কর্ণপাত ঘটল। জোরে দম ফেলল প্রতীক্ষা। ফোন কলদাতা নিশ্চয়ই মানুষরূপী ফেরেশতা হবে। প্রতীক্ষাকে নামিয়ে দিয়ে ফোনে হাত নিল আরাধ্য। স্ক্রিনে শফিকের নম্বর চকচক করছে। এই অসময়ে শফিক ছাড়া আর কেই বা হতে পারে। অন্যদিকে প্রতীক্ষা ছাড়া পেয়ে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে গিয়েছে। মেয়েটাকে এতক্ষণ আটকে রাখা ঠিক হয়নি। মাথায় হেয়ার প্যাক লাগানো ছিল, ঠান্ডা লেগে গেলে তো আবার ঝামেলা। আরেক দফা কল আসায় রিসিভ করলো আরাধ্য। স্যার আসসালামু আলাইকুম। শফিক বলো। শফিক ছোট্ট একটা নিঃশ্বাস নিল। আরাধ্য স্যারকে কিছু বলতে গেলে বুক কাঁপে, বিনা কারণে ঝাড়ি মারে। স্যার আপনাকে বড় স্যার একটু ডেকেছেন। ফোনের ক্যালেন্ডারে নজর দেয় আরাধ্য। আজ তো তার অফিসে যাওয়ার কথা নয়। বিয়ের পরের দিনটা সে ছুটি নিয়েছিল। সচরাচর ছুটি নেয় না আরাধ্য। ছুটি নিতে তেমন পছন্দও করে না। তবে আজ একটা দিন ছুটি নিয়েছিল প্রতীক্ষার সঙ্গে সময় কাটাবে বলে। আমি তো আজ ছুটি নিয়েছিলাম। আরেক দফা নিঃশ্বাস ছাড়ল শফিক। স্যার এখনও ঠান্ডা আছেন, কোনো হুঙ্কার দিচ্ছে না। আচ্ছা, বিয়ের পর কি মানুষ পাল্টে যায়? বউয়ের ছোঁয়া পেয়ে কি স্যার নরম হয়ে গিয়েছেন? তবে স্যার তো এত সহজে পাল্টে যাবার কথা না। স্যার একটু এমার্জেন্সি। ঘড়ির দিকে তাকালো আরাধ্য। কিছুক্ষণ পরেই সন্ধে নামবে। চটজলদি কাজ সেরে চলে আসলেই হবে। আচ্ছা আমি আসছি। ওকে স্যার। ফোন রেখে আরাধ্য সামনে নজর দিল। ভেজা চুল মুছতে মুছতে বেরিয়ে আসছে প্রতীক্ষা। ভেজা চুল নাকি নারীদের সৌন্দর্য আরও দ্বিগুণ করে তোলে। আরাধ্য কখনো কোনো মেয়েকে ভেজা চুলে দেখেনি, শুধু দেখেছে তার মাকে। মাকে দশম শ্রেণীতে এক দফা জিজ্ঞেস করেছিল, মা তোমায় কি ভেজা চুলে সুন্দর লাগে? খুবই বোকার মতো প্রশ্ন। রুমা খাতুন ছেলের প্রশ্ন বুঝে মাথায় হাত রেখে বলেছিলেন, যেই দিন তোর জন্য একটা লাল টুকটুকে বউ নিয়ে আসবো সেই দিন বুঝতে পারবি। প্রতীক্ষাই তার জীবনের প্রথম নারী, তার কাঙ্ক্ষিত রমণী, তার হৃৎকম্পনের অধিকারিণী। তবে সেই প্রশ্নের উত্তর আরাধ্য বিয়ের আগেই পেয়ে গিয়েছিল, যেদিন সে প্রতীক্ষাকে বৃষ্টিবিলাস করতে দেখেছিল। ভাবনার ব্যাঘাত ঘটিয়ে প্রতীক্ষার নিকটে পৌঁছালো আরাধ্য। আমার একটু অফিসে কাজ পড়েছে। আয়নার সামনে চুল মুছে চলেছে প্রতীক্ষা, তবে পারছে না। একইভাবে ভেজা চুল গড়িয়ে পানি পড়ছে। এবার আরাধ্যর তোয়ালটা নিয়ে নিল। যত্ন করে প্রতীক্ষার চুল আলতো হাতে মুছতে লাগলো। প্রতীক্ষা কিছুই বলল না। কিছু বললেও কাজ হবে না সে জানে। আরাধ্য যা করার তা করেই ছাড়বে। শুনেছো কি বললাম? তুমি তৈরি হয়ে নাও, তাহলে তোমাদের বাসায় দিয়ে আসি তোমাকে। আসার সময় আবার নিয়ে আসবো। চুল মোছা শেষ। আরাধ্য বারান্দায় গিয়ে ভেজা তয়েলে রেখে আসলো। গুড়ি গুড়ি করে বৃষ্টি নামা শুরু হয়েছে। কিছুক্ষণ পর যে ধুমচে নামবে না তারও গ্যারান্টি নেই। জলদি রওনা হওয়া দরকার। প্রতীক্ষা একইভাবে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। শুধু দাঁড়িয়ে নয়, কি যেন একটা ভাবনা চলছে মনের মধ্যে। ভাবনা বললেও ভুল হবে। গ্রীষ্মকালে যেমন কালবৈশাখী হয়, সব কিছু লণ্ডভণ্ড করে দিয়ে চলে যায়, মনের মধ্যে ঠিক তেমন ঝড়টা বয়ে চলছে। কেমন যেন এক অনুভূতির আবির্ভাব টের পাচ্ছে, তবে অসম্পূর্ণভাবে। এ কেমন অনুভূতি বোঝা দায়। আগে কখনো এমন হয়নি। আচ্ছা, বিয়ে হয়েছে বলে এমন লাগছে? সবারই কি এমন অনুভূতি হয়? আরাধ্যকে ইদানিং খারাপ লাগছে না প্রতীক্ষার। মনে হচ্ছে আরাধ্য আরও একটু যত্ন করুক, আরও একটু খেয়াল রাখুক। কেমন যেন আপন আপন লাগছে। এ যেন অপ্রিয় নামের এক প্রিয় অনুভূতি। কি ব্যাপার, তৈরি হওনি? আরাধ্যর কথায় ঘোর ভাঙল প্রতীক্ষার। জলদি আলমারি থেকে একটা সালোয়ার কামিজ বের করে নিল। ওয়াশরুমে যেয়ে চেঞ্জ করে আরাধ্যর সামনে এসে দাঁড়িয়ে পড়ল। রেডি। ফোনে তাকিয়ে কি যেন চাপাচাপি করছে আরাধ্য। প্রতীক্ষার দিকে খেয়াল করলো না। এসো, আমি গাড়ি বের করছি। প্রতীক্ষা একটু কষ্ট পেল। এত কি জরুরি কাজ ফোনের মধ্যে লুকিয়ে আছে যে ওকে একটু খেয়াল করেও দেখল না। বড্ড অভিমান জমলো আরাধ্যর প্রতি। তবে এই অভিমান জমার কারণ কি? আরাধ্য কি তাহলে ধীরে ধীরে ওর মনে জায়গা করে নিল? অবশেষে কি এই বিভ্রান্তি প্রণয়ের রূপ নেবে? গাড়ির হর্নের আওয়াজ পেয়ে জলদি নিচে আসে প্রতীক্ষা। যা হবার হবে, তবে অচেনা সেই ধেয়ে আসা অনুভূতির জালে প্রতীক্ষা পা রেখে ফেলেছে। তা সে ঠিকই ঠাউর করতে পেরেছে। স্যার, মে আই কাম?
আরে গুড ইভিনিং ইয়াং ম্যান, এসো এসো। মুখে কিঞ্চিত হাসির রেখা এনে আরাধ্য তার স্যারের কক্ষে প্রবেশ করলো। ধন্যবাদ স্যার। তোমাকে এই মুহূর্তে ডেকে পাঠানোর জন্য অত্যন্ত দুঃখিত। না না স্যার, কি বলছেন? এটা তো আমার দায়িত্ব। হ্যাঁ আমি জানি তুমি দায়িত্বে একদম অবহেলা পছন্দ করো না। মুচকি হেসে আরাধ্য নীরবে জবাব দিয়ে দিল। খাগড়াছড়ির যে প্রজেক্টটা তোমাকে দিয়েছিলাম সেটা তো কমপ্লিট করেছিলে, রাইট? জি স্যার। তবে প্রজেক্টের কমপ্লিটের মেইন কপিটা আমি পাচ্ছি না। তুমি যদি আরেকবার ফাইলটা রেডি করে দিতে তবে কোনো চাপ নেই। স্যার চিন্তা করবেন না, আমি রেডি করে ডেস্কে সাবমিট করে যাচ্ছি। মেরিট লাইফ কেমন লাগছে সেটা আগে বলো। আরাধ্য কিছুটা লজ্জা পেল, নিচে তাকিয়ে বলল, স্যার সবে তো শুরু, এখনও তো জানি না। জানবে জানবে, শীঘ্রই বুঝবে বউ কি জিনিস। জি স্যার, নিশ্চয়ই। আচ্ছা তাহলে এখন তুমি কাজে লেগে পড়ো, জলদি বাসায় চলে যেও না হয়। ঠিক আছে স্যার। বাহিরে ঝুম বৃষ্টি। শ্রাবণের ইশারাতে যেমন করে বৃষ্টির ঝড়ো আগমন ঘটে ঠিক তেমনি। তবে এখন তো শ্রাবণ মাস নয়। আকাশের মেঘের ডাক প্রতিনিয়ত সতর্ক করছে যে বৃষ্টি আরও জোরে নামবে। ইস, যদি ভেজা যেত, কিন্তু আরাধ্য শক্ত গলায় মানা করে গিয়েছে বৃষ্টিতে না ভিজতে। আসার পথে যে সেই বৃষ্টি শুরু হলো, এখন পর্যন্ত থামার নাম নেই। আরাধ্যর কথাগুলো এখন শুনতে ইচ্ছে হয়, মনে হয় বলুক বেশি করে আর সে শুনুক। হয়তো এই ইচ্ছেগুলো সেই অজানা অনুভূতিরই তীব্র প্রভাব। হৃদয়ে কখনো কোনো পুরুষকে স্থান দেয়নি প্রতীক্ষা। আরাধ্য প্রথম, কোনো পরপুরুষ নয়, তার স্বামী। কিছুদিন আগেও তো মানুষটাকে পছন্দ করতো না, তবে এখন বড্ড আপন মনে হয়, যেন কতদিনের পরিচয়। পরিচয় তো ছিলই, মায়ের কাছে ছোটবেলায় গল্প শুনেছে আরাধ্য নাকি তার মারামারি করার সঙ্গী ছিল, তবে এখন আর সেসব মনে নেই। আনমনেই হেসে ফেলল প্রতীক্ষা। অবাক হলো, আরাধ্যর কথা ভেবে সে হাসছে। তার ইদানিং হাসি পায় আর লজ্জা পায় মানুষটার হুটহাট কাজকর্মতে। তবে উপভোগ করে প্রতীক্ষা। বিরক্তি প্রকাশ করলেও তার ভালো লাগে। আরাধ্য তো তার মানুষ, তার ব্যক্তিগত পুরুষ। প্রতীক্ষা জানালার পাশ থেকে সরে আসে। বৃষ্টি ভালোই নেমেছে। থাই গ্লাস লাগিয়ে দিয়ে সোফায় গিয়ে বসলো। মিসেস সাহানা মেয়ে এবং জামাইয়ের জন্য খাবার রান্নায় ব্যস্ত। সেই ফাঁকে সোনালি ছুটে এলো। প্রতীক্ষার সঙ্গে তার অনেক গল্প বাকি আছে, সেগুলো সেরে আসা দরকার। কোমরে ওড়না পেঁচিয়ে প্রতীক্ষার ধারে বসে পড়ে সোনালি। আইলাম একটু আপনার সঙ্গে আড্ডা মারতে আপামনি। দাঁত কটা বের করে হাসি দিয়ে শুধায় সোনালি। প্রতীক্ষা পার্স থেকে ফোন বের করছিল আরাধ্যকে একবার কল করবে বলে। সোনালিকে দেখে থেমে গেল, কিঞ্চিত হাসল। ভালো করেছো, আসার পর থেকে মাও সেই রান্নাতেই ব্যস্ত, আমার দিকে একটু খেয়াল নেই। আরে আপামনি, জামাই আইব, ভালো রান্নার একটু দরকার আছে না, এর লইগাই তো। বুঝেছি। জানালার দিকে আরেকবার একটু চোখ দিল প্রতীক্ষা। বৃষ্টি থেমে গিয়েছে। গাছের পাতা থেকে টপ টপ করে পানি ঝরছে। বৃষ্টির পরের মুহূর্তটাও ভালো লাগে। প্রকৃতি কেমন সতেজ সতেজ ভাব নিয়ে সজ্জিত হয়ে ওঠে। আপামনি একখান কথা কইতাম। সোনালির দিকে নজর দিল প্রতীক্ষা। বলো। আপনার জামাইটা যে কি সুন্দর, একদম রাজপুত্র। পাইলেন কই কন দেখি? এই যে আবার বেশি কথা শুরু করেছো। না কইলাম আর কি, আপনার জামাই তো ভালো, কি সুন্দর আপনার লগে থাকে। আমারটা তো অন্য বেডির লগে ভাইগা গেছে গা, আমার বিয়া কইরাও অন্য বেডির লইগা পড়ছে। চিন্তা করতে পারেন বেড়া মানুষ যে কি খারাপ। পরে আপনার জামাইরে দেখা বুঝলাম সবার জামাই একই না, আপনি একদম সোনার টুকরা জামাই পাইছেন। প্রতীক্ষা ছোট্ট নিঃশ্বাস ফেলল। সোনালি মেয়েটার মনে তো কত কষ্ট, তাও সে হাসি খুশি থাকে, কাউকে কিছু বুঝতেই দেয় না। আরাধ্য আসলেই ভালো একজন মানুষ, সেটা প্রতি মুহূর্তে প্রতীক্ষা টের পাচ্ছে। সোনালির কাঁধে আলতো হাত রাখে প্রতীক্ষা। চিন্তা করো না, তোমার জন্যেও কেউ আসবে। ওগুলো নিয়ে আর চিন্তা করি না আপামনি, যা হবার হইব। আচ্ছা, তোমার স্বামী এমন করলো কেন? সোনালি একটু করে মুখে ভেঙচি কাটলো, অতঃপর বলল,
ওই যে কইলাম বেটা মানুষ কখন কি করে তা ঠিক নাই। শয়তান কোন জায়গার। মানুষকে শয়তান বলতে হয় না সোনালি। জিউভাই কামড় দিল সোনালি। মুখ দিয়ে বাইর হয়ে যায়, কি করমু কন? মাঝে মধ্যে খারাপ লাগে। তবে আপামনি আর একখানা কথা হই, বলো। আপনার যখন দেখি তখন যে কি ভালো লাগে। আপনি তো একখানা ভালো মানুষ পাইছেন। খালাম্মা কয় আরাধ্য স্যার নাকি অনেক ভালো মানুষ। কালকেও খালাম্মারে ফোন দিয়া খোঁজ নিছে। কাল? হ, খালাম্মাই তো কইল। আপনি কল দেন নাই, জামাই ঠিকই কল দিছে। মুহূর্তেই প্রতীক্ষার ফোনের রিং রিং শব্দে দুজনের আলাপের ছেদন ঘটে। স্ক্রিনে ভেসে থাকা নম্বর প্রতীক্ষার ভীষণ জানা। সেই কাঙ্ক্ষিত কলটা এসেছে। এতক্ষণে সময় হলো ফোন দেওয়ার। যদিও প্রতীক্ষাই দিত, সোনালির সঙ্গে আলাপে বসে যাওয়ায় আর দেওয়া হয়নি। তবে ওপাশের কণ্ঠস্বর শুনে যে প্রতীক্ষার সমস্ত কিছু অন্ধকার হয়ে আসবে তার কিঞ্চিত আভাসও সে বুঝতে পারছে না। প্রতীক্ষা একগাল হাসি নিয়ে কল রিসিভ করলো। হ্যালো। হ্যালো হ্যালো, আপনি আরাধ্য স্যারের ওয়াইফ বলছিলেন? স্যার অ্যাক্সিডেন্ট করেছেন, ইমিডিয়েটলি হসপিটালে চলে আসুন আপনি। আমি অ্যাড্রেস সেন্ড করছি। হাত থেকে ফোন পড়ে যায় প্রতীক্ষার। সোফা থেকে পড়ে যেতে নিলে সোনালি ধরে বসে। সব কিছু জট পাকিয়ে যাচ্ছে। কি শুনলো ফোনের ওপর পাশ থেকে? প্রতীক্ষা আবার স্মরণে আনার চেষ্টা করলো। স্ক্রিনের নম্বরের দিক আরেকবার চোখ বুলালো। হ্যাঁ, আরাধ্যরই নম্বর এটা। ওর সব শুরু হওয়ার আগে কি শেষ হয়ে যাবে? কিছু অনুভূতিরা এসে সবে ভিড় জমাতে শুরু করেছিল। না না, আরাধ্যর কিছু হবে না, কিছু হতেই পারে না। ও খালাম্মা জলদি আহেন, আপামনি কেমন করতাছে? মিসেস সাহানা পোলাও করছিলেন। নারকেলের দুধ দেওয়ার আগ মুহূর্তে সোনালি চিৎকার তার কর্ণপাত ঘটে। দৌড়ে ছুটে এসে দেখতে পান মেয়ে ফ্লোরে বসে আছে আর একইভাবে সোনালি তাকে ঝাঁকিয়ে যাচ্ছে। তবে প্রতীক্ষার মুখ দিয়ে কথা ফুটছে না। মেয়ের কাছে ছুটে যান মিসেস সাহানা। এই প্রতীক্ষা, কি হয়েছে? মাকে দেখে নিজেকে সামলে উঠতে পারল না প্রতীক্ষা। হু হু করে কেঁদে উঠল। দম ফেলতে প্রচুর কষ্ট হচ্ছে। সব কিছু এলোমেলো হয়ে আছে। অশ্রু চোখে মায়ের দিকে তাকালো প্রতীক্ষা। মা, আরাধ্য। মিসেস সাহানার বুক কেঁপে উঠল। কি হয়েছে অরধ্যর? ঠিক আছে তো? বল প্রতীক্ষা। প্রতীক্ষার কান্নার বেগ পূর্বের তুলনায় বৃদ্ধি পেল। হাত দুটো মুষ্টিবদ্ধ করে রেখেছে। নিজেকে সামলে রাখার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে, তবে সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে। আরাধ্য অ্যাক্সিডেন্ট করেছে মা। হসপিটালে বসে আছে সবাই। কান্নাকাটি করায় প্রতীক্ষার নাজেহাল অবস্থা। এতটুক সময় চোখ মুখ ফুলে একাকার হয়ে আছে। এদিকে মিসেস সাহানা একদিকে প্রতীক্ষা আর একদিকে রুমা খাতুনকে সান্ত্বনা দিয়ে যাচ্ছেন। রাত বাজছে 11:30। আরাধ্যর এখন অবধি জ্ঞান ফেরেনি। তবে খারাপ কোনো আশঙ্কা নেই, এতটুক আস্থা দিয়েছেন ডক্টর। বৃষ্টির মধ্যে হার্ট ব্রেক করায় মাথায় খানিকটা আঘাত পেয়ে রক্তপাত হয়েছে। 2-1 ঘন্টার মধ্যেই আরাধ্যর জ্ঞান ফেরার কথা। তাই হলো। 12:45-এর ক্ষণে আরাধ্যর জ্ঞান ফিরল। মিসেস সাহানা এবং রুমা খাতুন দৌড়ে কেবিনে প্রবেশ করলেন, প্রতীক্ষা ব্যতীত। বাহির দিক থেকে উকি দিয়ে আছে প্রতীক্ষা। এভাবেই দেখুক ও আরাধ্যকে। অজানা ব্যথায় হৃদয় জর্জরিত হয়ে আছে। মনটা বড্ড চাচ্ছে যে খানিক জড়িয়ে ধরতে, একটু বলতে যে আপনাকে ছাড়া এতক্ষণ আমার মরণ প্রায় অবস্থা হয়েছিল। তা কি জানেন? আপনি ভীষণ খারাপ। মুহূর্তেই গুমোট মেঘলা আকাশের ন্যায় একরাশ অভিমান ভর করল প্রতীক্ষার মন গহীনে। যেন কিছুক্ষণ পর সে আকাশে পুনরায় বৃষ্টিপাত ঘটবে। চোখ জোড়া খুলে আরাধ্য আশেপাশে খোঁজ করল, তবে কাঙ্ক্ষিত মানুষটার মুখ অবয়ব নজরে এলো না। রুমা খাতুন ছেলেকে আলতো হাতে জড়িয়ে নিলেন। কান্নার বেগ দমিয়ে শক্ত কণ্ঠে শুধালেন, কতবার বলেছি তোকে এত ফাস্ট ড্রাইভ করবি না। আরাধ্য চুপচাপ। চোখ এখনও সেই মানুষটার জন্য পাগলপ্রায় হয়ে পড়ছে। আরাধ্য বাবা, কিছু বলছিস না কেন? কিছুক্ষণ চুপ থেকে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল আরাধ্য। মা, আমার বউ কোথায়? মিসেস সাহানা এবং রুমা খাতুন দুজনের দিকে দৃষ্টি দিলেন। তাই তো, প্রতীক্ষার তো এখানে থাকার কথা ছিল। আরাধ্যর জ্ঞান ফেরার পর দেখাই যায়নি। প্রতীক্ষা তো কিছুক্ষণ আগেই ছিল। কান্না করতে করতে অবস্থা খারাপ করে ফেলেছে মেয়েটা। কি? আরাধ্য উঠতে চাইল, কিন্তু পারল না। পদ্মফুলের জন্য হৃদয় ব্যাকুল হয়ে উঠছে। প্রতি মুহূর্তের নিঃশ্বাস প্রশ্বাসের জন্য তার প্রতীক্ষা লাগবেই। কি করছিস তুই আরাধ্য?
প্রতীক্ষাকে এই মুহূর্তেই আমার সামনে চাই। মিসেস সাহানা আরাধ্যকে নরম কণ্ঠে শুধালেন। তুমি শান্ত হও বাবা, আমি দেখছি প্রতীক্ষা কোথায় আছে। বলেই মিসেস সাহানা কেবিন থেকে বেরিয়ে এলেন। নিজের বাম পাশে দাঁড়িয়ে দেখলেন দেয়াল হেলান দিয়ে দাঁড়িয়ে আছে প্রতীক্ষা। অরাধ্য তোকে খুঁজছে মা। পায়ের দিক তাকিয়ে আনমনে কি যেন ভেবে চলছিল প্রতীক্ষা। অজান্তেই চোখ গড়িয়ে টপ টপ পানি বইছে। মায়ের আবির্ভাবে তা ব্যাঘাত ঘটল। অপ্রকাশ্যে অশ্রু মুছে নিল। আমাকে খুঁজছে উনি? জ্ঞান ফেরার পর তার প্রথম কথাই ছিল তার বউ কোথায়, আর তুই এখানে দাঁড়িয়ে আছিস, ভেতরে চল। প্রতীক্ষা কোনো জবাব দিল না, নিশ্চুপভাবে কেবিনে প্রবেশ করলো। রুমা খাতুন এগিয়ে এসে মিসেস সাহানার হাত ধরে কেবিন থেকে বেরিয়ে গেলেন। একইভাবে নিচের দিকে তাকিয়ে আছে প্রতীক্ষা। আরাধ্যর দিকে চাইছে না, প্রচণ্ড কান্না পাচ্ছে। ভেবেছিল সে মানুষটাকে হারিয়ে ফেলেছে, তার স্বপ্নগুলো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গিয়েছে। কেন হওয়ার ছিল এমনটা? তবে এই মানুষটা এখন তার সামনে, তার দিকেই তাকিয়ে আছে। কোথায় ছিলে? প্রতীক্ষা নিশ্চুপ। কোথায় ছিলে? এবার ধমকের স্বরে বলে উঠল আরাধ্য। প্রতীক্ষাকে না দেখতে পেরে মাথা একদম গরম হয়ে আছে, তবে ধমকও দিতে চায়নি। জবাব না পেয়ে নিজেকে সামলাতে পারছে না। অবাক করে দিয়ে আরাধ্যকে শক্ত করে জড়িয়ে ধরল প্রতীক্ষা। হু হু করে কেঁদে উঠল। প্রতীক্ষা, কি হয়েছে? আমি আছি তো, দেখো কিচ্ছু হয়নি আমার। এমন করে কান্না করে না। প্রতীক্ষা থামছে না, শক্ত করে ধরে আছে আরাধ্যকে, যেন ছেড়ে দিলে সে চলে যাবে, অনেক দূরে চলে যাবে। আরাধ্য একইভাবে ধরে আছে অর্ধাঙ্গিনীকে। এভাবে কান্না করলে যে তুমিও অসুস্থ হয়ে পড়বে, পরে আমার দেখাশোনা কে করবে শুনি? প্রতীক্ষার মুখ আলতো হাতে স্পর্শ করে আরাধ্য। কিছুক্ষণ আগেও প্রচুর কান্না করেছে, চোখ মুখ দেখে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। আরাধ্যর বুক কেঁপে উঠল। মেয়েটা এত কষ্ট পেয়েছে? পদ্মফুল, এ কি অবস্থা করেছো নিজে? নরম স্বরে শুধায় আরাধ্য। আপনি খারাপ। ফুপাতে ফুপাতে অতি কষ্টে অভিমান জমা স্বরে উচ্চারণ করলো প্রতীক্ষা। আরাধ্যর দিকে চাইল। কি শান্তি এই মানুষটার দিকে তাকিয়ে, কি মায়াবী চাহনি। মনে হচ্ছে কত বছর পর দেখছে, অথচ ব্যবধান মাত্র কয়েক ঘন্টার। খারাপ কেন শুনি? আপনি আমায় ছেড়ে চলে যেতে চেয়েছিলেন, তাই না? আরাধ্য আরও কাছে টেনে নেয় প্রতীক্ষাকে, শক্ত করে নিজের মধ্যে চেপে ধরে। যেতে চাইলে কি আর এখন আপনার সামনে থাকতে পারতাম ম্যাডাম? যাবেন না, কখনো যাবেন না প্লিজ। ভূতের মুখে রাম নাম দেখছি। প্রতীক্ষা এবার আরাধ্যর বুকে আস্তে করে কিল মারে। আবার খোঁজা মারছেন? প্রতীক্ষার কপালে ভালোবাসার ছোঁয়া এঁকে দেয় আরাধ্য। পুনরায় দুজন দুজনকে জড়িয়ে ধরে, যেন কত বছর পর দুই প্রেমিক যুগল নিজেদের দেখা পেয়েছে। একটু ছেড়ে দিলে আবার তারা হারিয়ে যাবে একে অপর থেকে। সকালের দিকে আরাধ্যকে বাসায় নিয়ে আসা হলো। চলাচল মোটামুটি ভালো মতোই করতে পারে, তবে মাথা খানিকটা ব্যথা। সেটাও কিছুদিনের মধ্যেই সেরে উঠবে। প্রতীক্ষা বাসায় এসে ফ্রেশ হয়ে নিল। আরাধ্য ঘুম দিয়েছে। উঠতে উঠতে দুপুর। তবে সে ওঠার আগে স্যুপটা বানিয়ে নেওয়া দরকার। ডক্টর বলেছে একটা সপ্তাহ বেশ ভালো করে যত্ন নিতে হবে আরাধ্যর। কোনো কিছুর কমতি রাখবে না প্রতীক্ষা। আরাধ্যকে সুস্থ করে তুলতে হবে। প্রতীক্ষা রান্নাঘরে যেয়ে দেখল রুমা খাতুন দুপুরের খাবারের ব্যবস্থা করছেন। ওহ প্রতীক্ষা, এসো তো, তোমাকে কিছু খাইয়ে দিই, কাল থেকে কিচ্ছু খাওনি। মা, আমি পরে খাবো, আগে আপনার ছেলের জন্য একটু স্যুপ তৈরি করি। আন্টি বলতে যেয়েও থেমে যায় প্রতীক্ষা। মায়ের মতো মানুষকে মা বলবে না তো কি বলবে। এই মানুষটাও প্রতীক্ষার ভীষণভাবে যত্ন করে। রুমা খাতুন খানিক এগিয়ে এলেন। আমি তোমার কোনো কথা শুনছি না, এসো আগে খেয়ে নেবে। প্রতীক্ষা কিছু বলল না। রুমা খাতুনের কথা মতো ডাইনিংয়ে যেয়ে বসে পড়ল। খানিক খাবার বেড়ে প্রতীক্ষার জন্য মাখিয়ে আনলেন রুমা খাতুন। আরাধ্য উঠেছে মা? মুখে এক লোকমা খাবার নিয়েছে প্রতীক্ষা। মাথা দুলিয়ে না বোধক উত্তর দেয়। আচ্ছা ঠিক আছে, উঠলে তাহলে তুমি খাইয়ে দিও ওকে, কেমন? জি মা। বিয়ের আজ 1 সপ্তাহ চলমান। আরাধ্য ভালোই সুস্থ হয়ে উঠেছে। মাথার ব্যথা তেমন একটা নেই বললেই চলে।
তবে এর বেশিরভাগ ক্রেডিটই প্রতীক্ষাকে দেওয়া যেতে পারে। দিন রাত খেয়াল রেখে গিয়েছে মেয়েটা। আরাধ্য তো হেসে হেসে বলে, বউয়ের সেবায় সুস্থ হয়েছি। প্রতীক্ষা তখন চিমটি কাটে, যেখানে সেখানে এসব বললে লোকে কি বলবে। মধ্যাহ্ন শেষ হয়ে অপরাহ্নের পথে আকাশে আবার মেঘ ঘনিয়েছে। কিঞ্চিত রোদ ঘরে এসে উকিঝুঁকি মারছে। পাখিরা মেলা বসিয়েছে নিজেদের। প্রতীক্ষা পর্দা সরিয়ে দিল। বাহিরে ঠান্ডা বাতাস বইছে। এই বাতাসটা ভালো লাগে, ভীষণ শান্তির বাতাস। প্রতীক্ষা। আরাধ্যর ডাকে পিছে ফিরল প্রতীক্ষা। মানুষটাকে এখন বড্ড ভালো লাগে। মাথার আঘাতটা কিঞ্চিত দেখা যাচ্ছে, আগের থেকে কিছুটা শুকিয়ে গিয়েছে। খোঁচা খোঁচা দাড়িগুলো আবার গজিয়েছে, তবে এবার আর কাটতে দেবে না ও। শ্যামবর্ণের সুদর্শন যুবকটাকে এমনভাবেই মানায়। এগিয়ে আসতেই প্রতীক্ষার কোমর জড়িয়ে নিল আরাধ্য। চুলের খোপা পেছন থেকে খুলে দিল। চুল বেঁধে রাখবেন আমার সামনে? প্রতীক্ষা এবার অবাক হলো। এই তো কিছুদিন আগে বলল চুল খোলা রেখে সামনে না আসতে, আর এখন নিজেই মত বদলাচ্ছে। কিঞ্চিত ভ্রু কুঁচকালো প্রতীক্ষা, অতঃপর চিন্তিত কণ্ঠে শুধালো, আপনিই না বললেন চুল খোলা না রাখতে? আরাধ্য আরেকটু কাছে টেনে নিল প্রতীক্ষাকে। কপালের উপর লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে শুধালো, তখন তো কাছে নিতেও পারতাম না। বলেই প্রতীক্ষার দুই গালে টুপ করে দুটো চুমু খেয়ে নিল। পুনরায় চোখ টিপে শুধালো, আর এখন তো নিতে পারি, বলো। প্রতীক্ষা লজ্জা পেল। হুটহাট করে এসব কাজে ভীষণ লজ্জা করে। লোকটা যে কেন বোঝে না। তবে আবার ভালোও লাগে। এই ভালো লাগা ভিন্ন, একদম অন্যরকম ভিন্ন। প্রতীক্ষা বারবার বারান্দার পাশে ঝুলানো কাঠের ফ্রেমে নজর দিল, যেখানে তার স্পষ্ট অবয়ব ফুটে আছে। আজ কি বলবেন ওই ছবিটার পেছনের রহস্য? ফটোর দিকে হাত দিয়ে ইশারা করে প্রতীক্ষা। আরাধ্য একবার ঝুলন্ত কাঠের ফ্রেমে তাকিয়ে পুনরায় প্রতীক্ষার দিকে নজর দেয়। এবার নরম কণ্ঠে শুধোয়, ওই যে বিয়ের দিন যা বলেছিলাম, যে মেয়েটাকে দেখে প্রথমবার আমার হৃদয়ের কম্পন থেমে গিয়েছিল, এটা সেদিনের ছবি। আপনি গেস্ট হাউসে কি করে? তুমি যে গেস্ট হাউসে গিয়েছিলে আমিও সেখানেই উঠেছিলাম। তবে প্রথম দেখে বুঝিনি যে তুমি সেই ঝগড়া করা মেয়েটা। পরে তোমায় বাঁচানোর সময় বুঝেছি, কিন্তু পরে মনে হলো ভুল করলাম কি না, কি বলো? রসিকতার স্বরে শুধোয় আরাধ্য। আবার? প্রতীক্ষা অভিমান করে বসে। সব সময় এমন করলে হয় নাকি? আর কথাই বলবে না। উনার সাথে কথা বলা মানেই ভেজাল। পদ্মফুল। প্রতীক্ষা তাকায় না, সাড়াও দেয় না। ও সাড়া দেবে না। ভীষণ রাগ হচ্ছে। প্রতীক্ষার দুই গালে হাত রাখে আরাধ্য, অতঃপর কপালে নরম ঠোঁটের ভালোবাসার পরশ এঁকে দেয়। চোখ বন্ধ করে নেয় প্রতীক্ষা। এই অনুভূতি সেই তেরে আসা অজানা অনুভূতিগুলো, যা স্পষ্ট হয়ে উঠেছে। তারা ইঙ্গিত দিয়ে দিচ্ছে যে সে এই সামনের মানুষটাকে ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। তবে কি এই বিভ্রান্তি অবশেষে প্রণয়ের রূপ নিয়ে নিল? শুধু প্রণয় না, বিরাট বিভ্রান্তি অসীম ভালোবাসায় রূপান্তর হয়েছে, যা আজন্মকাল স্থায়ী হয়ে রয়ে যাবে। এবার বলো তো পদ্মফুল, কোথায় যাওয়া যায়? প্রতীক্ষা আরাধ্যর দিকে চাইল। পিটপিট করে তাকিয়ে আছে, কি বলছে বুঝতে পারছে না। কোথায় যাব মানে? আরাধ্য মুচকি হাসে। বউটা এখনো বোঝেনি। কোথায় আবার? ফ্যামিলি মেম্বার বাড়াতে হবে না? লজ্জায় কুকড়িয়ে যায় প্রতীক্ষা। তড়িৎ নিচের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। এখনই লজ্জা পেলে হবে? অর্ধাঙ্গিনীর মুখ তুলে নরম কণ্ঠে শুধোয় আরাধ্য। কিছুটা স্বাভাবিক হলো প্রতীক্ষা। সেখানে যেখানে প্রথমবার আপনার হৃদকম্পন থেমে গিয়েছিল। তার মানে ভালোবাসার শুরুটাও সেখানেই হবে ম্যাডাম? আবারও লজ্জা চেপে ধরল প্রতীক্ষাকে। নিচে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। মাথা নাড়িয়ে আরাধ্যকে নীরবে তার জবাব পৌঁছে দিল। প্রতীক্ষাকে এক হাতে জড়িয়ে ধরে শফিককে কল করলো আরাধ্য। হ্যালো শফিক। শফিকের আজকে বুক কাঁপছে না। স্যারের কণ্ঠ বেশ ফুরফুরে মনে হচ্ছে। সালাম স্যার।
আজ রাত 11টার বাসে খাগড়াছড়ির 2টা টিকিট বুকিং দাও ফার্স্ট। বৃষ্টি আবার তার বেগে ছুটে চলেছে। গোধূলি লগ্ন এক অন্য রূপে আজ নিজেকে হাজির করছে। প্রতীক্ষা এক মনে জানালার ধারে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। কিছুক্ষণ পর ব্যাগ গুছাবে। আজই তারা আবার যাবে সেই জায়গায় যেখানে তাদের মধ্যে বিভ্রান্তির শুরু হয়েছিল। হঠাৎ করে কেউ পেছন থেকে জড়িয়ে ধরে। বুঝতে বাকি রয় না মানুষটা কে হতে পারে। আলতো হাতে চুল সরিয়ে প্রতীক্ষার ঘাড়ে মুখ গুজে দেয় আরাধ্য। প্রতীক্ষা উপভোগ করে। হুট করে অর্ধাঙ্গিনীকে কোলে তুলে নেয় আরাধ্য। কি করছেন? বউকে কোলে নিয়েছি। ছাড়ুন, ব্যাগ গোছাতে হবে। আরাধ্য ভ্রু কুচকায়। বাপরে, হানিমুনের জন্য এত পাগল? ব্যাকুব হয়ে যায় প্রতীক্ষা। বজ্জাত লোকটা আবার ফাজলামও শুরু করেছে। গুতোগুতি শুরু করায় আরাধ্য শুধালো, চলো ছাদে নিয়ে যাই তোমায়। এই অসময়ে? বৃষ্টিবিলাসের কোনো সময় আছে? বৃষ্টিবিলাসের কথা শুনতেই মনটা নেচে ওঠে প্রতীক্ষার। শক্ত করে আরাধ্যর গলা জড়িয়ে নীরবে সম্মতি জানায়। আসলেই বৃষ্টিবিলাসের সময় হয় না। প্রিয় পুরুষের সঙ্গে বৃষ্টিবিলাস স্বর্গসুখ এনে দেয়। এ অনুভূতি বোঝানোর মতো নয়। প্রতীক্ষার বড্ড বলতে ইচ্ছে করছে, আপনি প্রিয় পুরুষ, আপনার সাথে বৃষ্টি বিলাস করে নিজেকে ধন্য করতে চাই। প্রতীক্ষার জবাব পেয়ে ঠোঁটে হাসির রেখা টেনে দেয় আরাধ্য। অতঃপর বলে, আজ পদ্মফুলের সঙ্গে সেই কাঙ্ক্ষিত বৃষ্টিবিলাস। মহিমান্বিত গোধূলি লগ্ন বৃষ্টির রঙে তোমার সাথে আমিও রঙিন হব। ভালোবাসার নিবেদনের সাক্ষী রবে আকাশ, বৃষ্টি আর দল বেঁধে থাকা মেঘের পালক। ভালোবাসি তোমায় পদ্মফুল, ভীষণ ভালোবাসি। প্রতীক্ষা আরাধ্যর কানের কাছে মুখ এনে শুধোয়, আমিও ভালোবাসি অদ্ভুত লোক। অতঃপর তারা রঙিন হয় তাদের প্রেমের রঙে, ভালোবাসার রঙে। বিভ্রান্তি পরিণত হয় ভালোবাসার প্রণয়ে। অবশেষে পরিপূর্ণ হলো আরাধ্য প্রতীক্ষার বিভ্রান্তিকর প্রণয়।